2010 সালের পর তুরস্ক আর আগের তুরস্ক নেই। এই সময় থেকেই দেশটি ধীরে ধীরে একটি প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে। আমরা কি শুধু একটি প্রতিক্রিয়াশীল দেশ থাকব, নাকি নিজের শর্তে যুদ্ধের নিয়ম লিখব? এই প্রশ্নের উত্তরই বদলে দিয়েছে তুরস্কের সামরিক চরিত্র। আধুনিক তুরস্কের সামরিক শক্তি কোনো একক অস্ত্র, কোনো একটি যুদ্ধ বিমান কিংবা কোনো একটি ড্রোন দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটি একটি সম্পূর্ণ রূপান্তরের গল্প, যেখানে রাজনীতি, প্রযুক্তি, বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা আর রাষ্ট্রীয় মানসিকতা একসাথে কাজ করেছে। 2010 সালের পর তুরস্ক বুঝে গিয়েছিল বিশ্ব বদলাচ্ছে, যুদ্ধ বদলাচ্ছে, আর পুরনো নির্ভরতার কাঠামো ভেঙে পড়ছে। এই সময় থেকেই তুরস্কের লক্ষ্য পরিষ্কার হয়: নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করা, বিদেশি অস্ত্র ও সিদ্ধান্তের উপর নির্ভরতা কমানো, প্রয়োজনে সীমান্তের বাইরেও শক্তি প্রয়োগ করা। 2010 সালের পর তুরস্ক যে সামরিক দর্শন গ্রহণ করে সেটিকে সংক্ষেপে বলা যায়: হুমকি যেখানে জন্ম নেয় সেখানে তাকেই থামাও। এটি শুধু প্রতিরক্ষা নয়, এটি একটি প্রাক সক্রিয় কৌশল। আগে অনেক দেশ অপেক্ষা করত, শত্রু আঘাত করবে, তারপর প্রতিক্রিয়া জানাবে। কিন্তু তুরস্ক এই ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। তাদের নতুন নীতিতে বলা হয়, সীমান্তের বাইরে হুমকি তৈরি হলে সেই হুমকিকে দেশের ভেতরে ঢোকার আগেই সেখানে গিয়ে ব্যবস্থা নিতে হবে। এই চিন্তাধারা থেকে শুরু হয় সীমান্তের বাইরে অভিযান, দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি, প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশল। এই দর্শন শুধু কাগজে ছিল না, এটি বাস্তব যুদ্ধে প্রয়োগ করা হয়েছে বারবার। 2010 সালের পর তুরস্ক জানত স্থলবাহিনী তাদের মূল ভিত্তি, কিন্তু এই স্থলবাহিনীকে আধুনিক না করলে চলবে না। তাদের পুরনো সমস্যা, পাহাড়ি বিদ্রোহ, সীমান্ত অস্থিরতা, শহরের ভেতর যুদ্ধ, দীর্ঘমেয়াদী অভিযান, এই বাস্তব সমস্যাগুলো তুরস্ককে বাধ্য করে স্থলবাহিনীকে শুধু বড় না করে স্মার্ট করতে। তাদের আধুনিক পরিবর্তন, ছোট কিন্তু দ্রুত ইউনিট, বিশেষ বাহিনীর সংখ্যা বৃদ্ধি, নগর যুদ্ধ প্রশিক্ষণ, পাহাড়ি ও অসম যুদ্ধের উপর জোর। 2010 সালের পর তুর্কি স্থলবাহিনী আর শুধু নিয়মিত সেনা নয়, তারা হয়ে ওঠে রিয়েল কমব্যাট ফোর্স। আধুনিক তুরস্কের সামরিক শক্তির একটি বড় অংশ হলো তাদের বিশেষ বাহিনী। এই ইউনিটগুলো বড় বাহিনীর মতো দেখা যায় না, কিন্তু তাদের প্রভাব অনেক গভীর হয়। তারা কাজ করে ছোট দলে, দ্রুত সিদ্ধান্তে এবং প্রযুক্তির সহায়তায়। 2010 সালের পর তুরস্ক বুঝে গিয়েছিল সব যুদ্ধ ট্যাঙ্ক দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ জেতা হয় নীরবে। সেখান থেকেই শুরু হয় ড্রোন যুগের শুরু। এই সময় তুরস্ক এমন একটি পথে হাঁটে যেটি তাদের পুরো সামরিক পরিচয় বদলে দেয়। শুরুর দিকে ড্রোনকে অনেকে হালকাভাবে দেখেছিল, কিন্তু তুরস্ক এটিকে বানায় নজরদারির চোখ, আকাশ থেকে আঘাত হানার হাত, তথ্য সংগ্রহের মস্তিষ্ক। 2010 সালের পর তুরস্ক ধীরে ধীরে বুঝে ফেলে ড্রোন শুধু সহায়ক অস্ত্র নয়, ড্রোন নিজেই হতে পারে মূল অস্ত্র। এই সিদ্ধান্তই পরবর্তীতে যুদ্ধের মানচিত্র বদলে দেয়। 2010 সালের পর বিশ্বজুড়ে ড্রোন ব্যবহারের কথা শোনা যাচ্ছিল, কিন্তু বেশিরভাগ দেশ ড্রোনকে ব্যবহার করছিল শুধু নজরদারির জন্য। তুরস্ক এখানেই আলাদা পথ বেছে নেয়। তারা প্রশ্ন তোলে, ড্রোন যদি শুধু দেখতে পারে তাহলে আঘাত করবে কে? এই প্রশ্ন থেকে জন্ম নেয় তুরস্কের ড্রোন বিপ্লব। তুরস্ক বুঝে যায় আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় সম্পদ হলো তথ্য, আর তথ্য সংগ্রহের সবচেয়ে কার্যকর উপায় আকাশে থাকা নীরব, দীর্ঘস্থায়ী একটি প্ল্যাটফর্ম। ড্রোন সেই কাজটিই করে। 2010 সালের পর তুরস্ক কয়েকটি বাস্তব সমস্যার মুখোমুখি হয়: সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল, শত্রুর লুকিয়ে থাকার কৌশল, দ্রুত আঘাত হানার প্রয়োজন, পাইলটের জীবন ঝুঁকিতে না ফেলা। ড্রোন এই চারটি সমস্যারই সমাধান দেয়। ড্রোন দিনের পর দিন আকাশে থাকতে পারে, শত্রুর অবস্থান রেকর্ড করতে পারে, প্রয়োজন হলে নির্ভুল আঘাত হানতে পারে, এবং সবচেয়ে বড় কথা, মানুষের জীবন ঝুঁকিতে ফেলে না। এই কারণে ড্রোন ধীরে ধীরে তুরস্কের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে চলে আসে। ড্রোন শুধু অস্ত্র নয়, এটি একটি সিস্টেম। তুরস্ক ড্রোনকে কখনোই একা ব্যবহার করেনি। তারা ড্রোনকে বানিয়েছে একটি সম্পূর্ণ যুদ্ধ ব্যবস্থার অংশ হিসেবে। ড্রোন আকাশে উড়ে তথ্য সংগ্রহ করে, সেই তথ্য সরাসরি পাঠায় কমান্ড সেন্টারে। কমান্ড সেন্টার থেকে নির্দেশ যায় স্থলবাহিনী বা কমান্ড ইউনিটে। এর ফলে সিদ্ধান্ত নেওয়ার সময় কমে যায়, ভুলের সম্ভাবনা কমে, আঘাত হয় নির্ভুল। এই তথ্যভিত্তিক যুদ্ধ পদ্ধতি তুরস্ককে আধুনিক যুদ্ধের সাথে এক ধাপ এগিয়ে দেয়। ড্রোনের কার্যকারিতা কাগজে নয়, বাস্তব যুদ্ধে প্রমাণিত হয়েছে। পাহাড়ি এলাকা হোক বা খোলা মরুভূমি, ড্রোন শত্রুর সাজোয়া যান, কামান, লুকানো ঘাঁটি সবকিছু একের পর এক ধ্বংস করছে। এই আঘাত শুধু শারীরিক ক্ষতি করেনি, এটি তৈরি করেছে মনস্তাত্ত্বিক চাপ। যখন শত্রু জানে আকাশে কেউ দেখছে, তখন তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে না। এই ভয় অনেক সময় যুদ্ধ জেতার চাবিকাঠি হয়ে ওঠে। ড্রোন যতই শক্তিশালী
শক্তিশালী হোক, তুরস্ক কখনোই যুদ্ধ বিমানকে অবহেলা করেনি, কারণ ড্রোন যুদ্ধের একটি অংশ। কিন্তু আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ আসে যুদ্ধ বিমান থেকেই। 2010 সালের পর তুরস্ক বিমান বাহিনীকে নতুনভাবে সাজায়। গুরুত্ব দেওয়া হয় 3টি বিষয়: পাইলট প্রশিক্ষণ, দ্রুত উড্ডয়ন সক্ষমতা, কমান্ড ও কন্ট্রোল সিস্টেম। তুর্কি পাইলটদের প্রশিক্ষণ শুধু প্রযুক্তি নির্ভর নয়, এটি মানসিক দৃঢ়তার উপরও জোর দেয়, কারণ আকাশ যুদ্ধে একটি সেকেন্ড দেরি মানেই মৃত্যু। তুরস্ক সবচেয়ে বড় যে কাজটি করেছে তা হলো ড্রোন ও যুদ্ধ বিমানকে আলাদা না রেখে একসাথে ব্যবহার। ড্রোন আগে গিয়ে শত্রুর অবস্থান শনাক্ত করে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুঁজে বের করে, তারপর যুদ্ধ বিমান নিরাপদে আঘাত হানতে সক্ষম হয়। এই সমন্বয় তুরস্কের বিমান অভিযানের ঝুঁকি কমিয়েছে এবং সফলতার হার বাড়িয়েছে। আধুনিক যুদ্ধে শুধু গোলা বারুদ নয়, ভয়ও একটি অস্ত্র। তুরস্ক এই বিষয়টি খুব ভালোভাবে বুঝেছে। যখন শত্রুপক্ষ জানে ড্রোন সারাক্ষণ আকাশে, যুদ্ধ বিমান যে কোনো সময় আঘাত হানতে পারে, তখন তাদের মনোবল ভেঙে পড়ে। অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগে এই মানসিক চাপ ফলাফল নির্ধারণ করে দেয়। 2010 সালের পর তুরস্ক বুঝতে পারে ভবিষ্যতের যুদ্ধ শুধু স্থল বা আকাশে সীমাবদ্ধ থাকবে না। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় ক্ষেত্র হবে সমুদ্র, কারণ বাণিজ্য পথ যায় সমুদ্র দিয়ে। জ্বালানি ও গ্যাসের উৎস সমুদ্রের নিচে। সামরিক উপস্থিতি দেখানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম নৌবাহিনী। তুরস্ক একসাথে 3টি গুরুত্বপূর্ণ সমুদ্রের সাথে যুক্ত: কৃষ্ণ সাগর, এলজিয়ান সাগর এবং ভূমধ্য সাগর। এই ভৌগোলিক বাস্তবতা নৌবাহিনীকে তুরস্কের জন্য অপরিহার্য করে তোলে। 2010 সালের পর তুরস্কের সামরিক চিন্তায় একটি শব্দ বারবার উঠে আসে: ব্লু হোমল্যান্ড। এই ধারণার মূল কথা হলো সমুদ্র ও মাতৃভূমির মতোই গুরুত্বপূর্ণ। তুরস্ক ঘোষণা করে তাদের সমুদ্র সীমা শুধু পানির এলাকা নয়, এটি তাদের সার্বভৌম নিরাপত্তার অংশ। এই চিন্তায় নৌবাহিনীর আধুনিকায়নের মূল চালিকা শক্তি হয়ে ওঠে। 2010 সালের আগে তুরস্কের নৌবাহিনী অনেকটাই নির্ভরশীল ছিল পুরনো প্রযুক্তি, বিদেশি ডিজাইন এবং সীমিত সক্ষমতার জাহাজ। কিন্তু আধুনিক যুগে এসে তুরস্ক নেয় বড় সিদ্ধান্ত: নিজেদের ডিজাইন, নিজেদের প্রযুক্তি এবং নিজেদের জাহাজ। এর ফলে যুদ্ধ জাহাজের মান বাড়ে, রক্ষণাবেক্ষণ সহজ হয়, বিদেশি নির্ভরতা কমে। নৌবাহিনী ধীরে ধীরে একটি স্বনির্ভর শক্তিতে রূপ নেয়। তুরস্কের আধুনিক নৌবহরে যুক্ত হয় আধুনিক ফ্রিগেট, দ্রুতগামী করভেট, উন্নত সেন্সর ও রাডার সিস্টেম। এই জাহাজগুলো শত্রু জাহাজ শনাক্ত করতে পারে, আকাশ ও সমুদ্র দুই দিক থেকে আঘাত হানতে পারে, দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করতে সক্ষম। ফলে তুরস্ক শুধু উপকূল রক্ষা নয়, দূর সমুদ্রেও উপস্থিতি দেখাতে শুরু করে। আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর নৌ অস্ত্র হলো সাবমেরিন। তুরস্ক 2010 সালের পর সাবমেরিন শক্তির উপর বিশেষ জোর দেয়, কারণ সাবমেরিন নীরবে চলাচল করতে পারে, শত্রু বুঝে ওঠার আগে আঘাত হানে, সমুদ্রের নিচ থেকে গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই নীরব শক্তি তুরস্কের নৌশক্তিকে আরো ভয়ঙ্কর করে তোলে। আধুনিক নৌ যুদ্ধ আর শুধু জাহাজ বনাম জাহাজ নয়, তুরস্ক নৌবাহিনীকে এমন ভাবে গড়ে তোলে যাতে সমুদ্র থেকে আকাশে আঘাত হানা যায়। এর ফলে শত্রুর বিমান ঘাঁটি, উপকূলীয় স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো সবই নৌবাহিনীর আওতায় চলে আসে। এই সমন্বিত সক্ষমতা তুরস্ককে একটি মাল্টি ডোমেইন ফোর্সে রূপ দেয়। নৌবাহিনী শুধু যুদ্ধের জন্য নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। যখন আধুনিক যুদ্ধ জাহাজ কোনো অঞ্চলে উপস্থিত থাকে, তখন সেটি কূটনৈতিক আলোচনার টেবিলেও প্রভাব ফেলে। 2010 সালের পর তুরস্ক সমুদ্রপথে নিজেদের অবস্থান শক্ত করে, আঞ্চলিক শক্তি হিসেবে উপস্থিতি জানান দেয়। অনেক ক্ষেত্রে যুদ্ধ না করে নৌ শক্তি দিয়ে প্রভাব বিস্তার করা সম্ভব হয়। যুদ্ধের চেহারা বদলে যাচ্ছে। একসময় যুদ্ধ মানে ছিল সেনাবাহিনী মুখোমুখি, ট্যাঙ্ক, কামান আর গোলাগুলি। আজ যুদ্ধ শুরু হয় কম্পিউটার স্ক্রিনে, সিগন্যালের ভেতরে, ডাটার জগতে। এখানে জন্ম নেয় সাইবার ওয়ার। সাইবার যুদ্ধ মানে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া, রাডার ও সেন্সর অকার্যকর করা, বিদ্যুৎ, ব্যাংক বা সামরিক নেটওয়ার্কে আঘাত হানা। এখানে কোনো গুলি ছোড়া হয় না, কিন্তু ফলাফল হয় বাস্তব যুদ্ধের চেয়েও ভয়াবহ। একটি সাইবার আক্রমণ পুরো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে পারে। 2010 সালের পর তুরস্ক বুঝতে পারে যদি তথ্যের নিয়ন্ত্রণ হারানো যায়, তাহলে আধুনিক যুদ্ধে জেতা অসম্ভব। তাই তারা বিনিয়োগ করে সামরিক সাইবার ইউনিট, দক্ষ প্রকৌশলী ও বিশ্লেষক, নিজস্ব সফটওয়্যার ও নেটওয়ার্ক নিরাপত্তা। লক্ষ্য একটাই, নিজেদের সিস্টেম রক্ষা করা আর প্রয়োজনে শত্রু সিস্টেম ভেঙে দেওয়া। সাইবার যুদ্ধের পাশাপাশি উঠে আসে আরেকটি শক্তিশালী ক্ষেত্র, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইলেকট্রনিক ওয়ারফেয়ার মানে শত্রুর রাডার জ্যাম করা, যোগাযোগ সিগন্যাল বিভ্রান্ত করা, অস্ত্রের নির্দেশনা ভুল পথে পাঠানো। এখানে অস্ত্র হলো তরঙ্গ, সিগন্যাল আর ফ্রিকোয়েন্সি। ড্রোন যত শক্তিশালী হোক, তাদের সবচেয়ে বড় দুর্বলতা সিগন্যাল। তুরস্ক এই বিষয়টি মাথা রেখেই নিজেদের ড্রোন এমন ভাবে তৈরি করে শত্রুর জেমিংয়েও তারা কার্যকর থাকে। একই সাথে শত্রুর ড্রোন ও মিসাইল সিস্টেমকে ইলেকট্রনিক আক্রমণের মাধ্যমে অকার্যকর করার সক্ষমতাও তৈরি করে। 2010 সালের পর যুদ্ধের সবচেয়ে
মূল্যবান সম্পদ তথ্য। কে আগে জানবে, শত্রু কোথায় কি ব্যবহার করছে, কখন আঘাত করবে, এই তথ্যের উপর নির্ভর করে যুদ্ধে জেতা না হারার সিদ্ধান্ত। তুরস্ক এই তথ্যভিত্তিক যুদ্ধের জন্য সেন্সর, স্যাটেলাইট ডেটা, ড্রোন ফুটেজ সবকিছুকে এক সিস্টেমে যুক্ত করে। এই যুদ্ধ চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব গভীর। তুরস্ক তারা প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধের শক্তি মানে শুধু অস্ত্র নয়, শক্তি মানে চিন্তা, প্রযুক্তি ও নিয়ন্ত্রণ।